হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা সাব ইন্সপেক্টর অফ স্কুল এর জিএস পেপারের একটা গুরুত্বপূর্ণ অংশ অর্থনীতি থেকে জাতীয় আয় এই অধ্যায়টা ডিটেলসে আলোচনা করব, কী ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো আলোচনা করব। তো যেহেতু আজকে প্রথম ক্লাস জিএস ক্লাসের, প্রথমে আমরা একটু দেখে নেব বিগত বছরে জেনারেল স্টাডিজ পেপার থেকে কোন কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন এসেছিল। তো সাইকোলজি পোর্শন দেখেছি আমরা, অঙ্কটাও দেখা হয়েছে। সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যে সেকশান, এখানে দেখা যাবে 2008-এ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা, পরে 13-তে 6টা, 14-তে 5টা এবং 7টা পরের 15-তে এসেছিলো। আর 2018-তে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রায় 15 থেকে 20টা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই ছিল, যেটা আমি আগেও বলেছি। ইতিহাসেও কিন্তু সমান সংখ্যক প্রশ্ন প্রায় দেখা যাবে 2, 3, 4, 3। সংবিধান থেকেও কিন্তু অনেক প্রশ্ন থাকছে, 5টা, 4টে, 7টা, 14তে যথেষ্ট সংখ্যক 7টা প্রশ্ন এসেছিল, 15তে একটা এসেছিল। ভূগোল থেকেও 3টে, 4টে, 4টে, 2টো, মানে প্রশ্ন কিন্তু থাকছেই। বিজ্ঞান থেকেও 5, 5, 2, 3। বিভিন্ন উক্তি কে কি বলেছেন, স্ট্যাটিক পোর্শন, যদিও এটা প্রথাগত, এই যে স্ট্যাটিক জিকে থেকেও অনেক প্রশ্ন থাকে, 6টা, 8টা, 5টা, 6টা। স্ট্যাটিক জিকেটাও কিন্তু যথেষ্ট বড়, সিলেবাসটা কিন্তু নেহাত ছোট নয়। অর্থনীতিতে দেখা যাবে 8, 13-তে কোনো প্রশ্ন আসেনি, কিন্তু আবার 14 দেখা যাবে 2টো, 15 দেখা যাবে 4টে প্রশ্ন এসেছে। কোনো সময় এটা এই সংখ্যাটা কিন্তু বাড়তে পারে, মানে যেহেতু এখানে কোনো ফিক্সড কোয়েশ্চেন কতগুলো আসবে কোন জায়গা থেকে সেটা কোনো ফিক্সড কিছু নেই, সেই জন্য প্রশ্ন কিন্তু যে কোনো অধ্যায়, যে কোনো সাবজেক্ট থেকে যত ইচ্ছা প্রশ্ন আসতে পারে। তো এই জায়গাটা খুব সাবধান থাকতে হবে, যেহেতু অনেকটা বড় সিলেবাস, এটা কিন্তু কভার করতে হবে, সাবধানে করতে হবে। এবং আমি অর্থনীতিটা আজকে বেছে নিয়েছি কারণ এখানে যতগুলো জিএস পেপারে বিষয় রয়েছে তার মধ্যে অর্থনীতিটা কিন্তু আমার এতদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি অধিকাংশ স্টুডেন্টেরই অর্থনীতি জায়গাতে কিছুটা সমস্যা থাকে, কারণ এটা আমাদের ছোট থেকে পড়ানো হয় না। আমাদের দুর্ভাগ্য, আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের অর্থনীতি এবং পলিটিক্যাল সায়েন্স এই দুটো অতি গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে টোটালি বাদ দিয়ে দেওয়া হয়, বঞ্চিত রাখা হয় বলা যেতে পারে। তো যাই হোক, এই জায়গাটা সেজন্য আমি আগে ধরলাম প্রথমে। এর মানেই নয় যে আমি শুধুমাত্র অর্থনীতিটা আগে পড়িয়ে দেবো পুরোটা, এরকম নয়। প্রত্যেকটা সাবজেক্টই পড়ানো হবে, ধরে ধরে পড়ানো হবে। কারণ যারা মূলত বিএড করেছেন তারা কিন্তু সাধারণত তারা একাডেমিক জায়গাতেই থাকতে চান, তো এই জায়গাগুলো তাদেরকে খুব একটা পোক্ত নন তারা। যাই হোক, আমি একদমই প্রথম থেকে শুরু করব আজকে ক্লাসটা। তো দেখুন, আমরা জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম সম্পর্কে আজকে জানব। এখন প্রথমের গুরুত্বটা বলি, আমি অধ্যায়ে প্রবেশ করার আগে এর গুরুত্বটা বলি। কোনো একটা দেশের জাতীয় আয় মানে কি, কোনো একটা দেশের জাতীয় আয় মানে কি, ঠিক কীরকম ধরা হয় বা কিভাবে এর হিসাবটা করা হয় সেগুলো জানা প্রয়োজন। তো যেমন একটা ব্যক্তির ব্যক্তিগত আয় হয়, তেমনি একটা দেশের, সারা দেশের আয় কত সেইটা আমরা বলতে পারি, সেটা আমরা হিসাব করতে পারি। তো যখনই আমরা জাতীয় আয় কথাটা বলছি, জাতীয় আয় কথাটা যখন বলছি, তার মানে তার মধ্যে কয়েকটা বিষয় চলে আসছে। একটা বছরের আয়, কারণ আমরা একটা দেশের একদিনের আয় তো মাপতে পারি না, এটা মাপাটা খুব সহজ ব্যাপার নয়। সারা দেশের প্রত্যেকটা মানুষের আয়টা মাপলে তবে এটা পাওয়া যায়। সুতরাং এটা আমরা একদিনের মাপি না, এটা আমরা এক বছরের মাপি। এবং বছর বলতে 1 জানুয়ারি থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত নয়, 1 এপ্রিল থেকে পরের বছর 31 মার্চ পর্যন্ত এই যে সময়টা, এইটাকে বলা হয় একটা অর্থবর্ষ। 1 এপ্রিল টু 31 মার্চ পরের বছর। তো এই যে একটা অর্থবর্ষ, এর মধ্যে যত আয় তৈরি হচ্ছে একটা দেশে নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, তাকে আমরা বলছি সেই দেশের জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম। তো বিষয়টা এতটাই সহজ, কিন্তু এর মধ্যে আরও অনেক ফ্যাক্টর চলে আসছে, অনেক কিছু বিষয়ের মধ্যে চলে আসছে, অনেক কিছু পরিমাপ। কারণ
দেখুন যেটা প্রথমেই বললাম যে এটা তো পরিমাপ করা এত সহজ নয়। সারা দেশের প্রত্যেকটা মানুষের আয় কত হচ্ছে সেটা পরিমাপ করা এত সহজ ব্যাপার নয়। এই জন্য আমরা দেখব পরিমাপের অনেক পদ্ধতি আছে এবং এখানে বেশ কিছু ছোট ছোট বিষয় উঠে আসে যেগুলোকে আমরা এক একটা টার্ম দিয়ে ইউজ করি। তো এই টার্ম কথাটার উপর একটু গুরুত্ব দেবেন। প্রত্যেকটা সাবজেক্টের, যেহেতু এখানে এতগুলো সাবজেক্ট আছে, প্রত্যেকটা সাবজেক্ট পড়ার একটা আলাদা আলাদা অ্যাপ্রোচ থাকে। প্রত্যেকটা সাবজেক্ট সেটা যে কোনো পরীক্ষাতে যাই হোক না কেন, এক একটা আলাদা অ্যাপ্রোচ থাকে। ম্যাথের একটা আলাদা অ্যাপ্রোচ থাকে, ম্যাথ পড়ার সময় প্র্যাকটিস করার সময় তার অ্যাপ্রোচটা আলাদা। ইতিহাস পড়ার সময় তার অ্যাপ্রোচ আলাদা, পেডাগজি পড়ার সময় তার অ্যাপ্রোচ আলাদা, ইংলিশ পড়ার সময় তার অ্যাপ্রোচ আলাদা, অর্থনীতির সময় তার অ্যাপ্রোচটা আলাদা হয়। তো এই অ্যাপ্রোচটা ঠিক রাখবেন। দেখুন অর্থনীতিটা কিন্তু খুব একটা বাস্তবসম্মত সাবজেক্ট। প্রত্যেক দিন আমাদের এই অর্থনীতিটা আমাদের উপর প্রভাব ফেলে। অর্থনীতি অর্থাৎ এই দেশের আর্থিক বিষয় কি নীতি প্রণয়ন করছে প্রণেতারা, তার উপর নির্ভর করে প্রত্যেকটা মানুষের ভাগ্য। এতটা এফেক্টিভ হয় এটা। তো আমাদের প্রত্যেকের কম বেশি অর্থনীতি সম্পর্কে জানা উচিত, আমাদের পরীক্ষায় থাকুক আর না থাকুক। যেটা বললাম প্রথমে শুরু করলাম যে আমাদের দুর্ভাগ্য যে আমাদের বাংলা মিডিয়ামে মানে ওয়েস্ট বেঙ্গল মিডিয়ামের যারা স্টুডেন্ট হয় তাদেরকে বঞ্চিত করা হয়। ছোট থেকে 5-6 থেকে পড়ানো হয় না। যারা এনসিইআরটি পড়ে, সিবিএসসি বোর্ডের যারা হয় বা আইসিএসসি এই সমস্ত বোর্ডে প্রথম থেকে শেখানো হয় এগুলো। প্রত্যেকের জানা উচিত অর্থনীতি বিষয়টাকে। তো বাস্তবসম্মত বিষয়, এফেক্টিভ হয়। এবং দেখুন অর্থ বলতে আমরা কি বুঝি? অর্থ বলতে সাধারণত আমরা বুঝি যে মুদ্রা, যেটাকে বলা হয় টাকা পয়সা। কিন্তু বেসিক্যালি আসলে এগুলো কিন্তু ভ্যালুলেস। সেটা টাকা একটা নোটই হোক বা একটা কয়েনই হোক, আমরা যদি সেটা নিয়ে অন্য একটা দেশে চলে যাই তাহলে সেটাকে ছুঁড়ে ফেলে দিলেও কেউ কুড়িয়ে, রাস্তায় পড়ে থাকলেও কেউ কুড়িয়ে নেবে না, ছুঁড়ে ফেলে দিলেও কেউ নেবে না। তো অ্যাকচুয়ালি কিন্তু এই জিনিসটা ভ্যালুলেস। তাহলে ভ্যালু কি? ভ্যালু হচ্ছে প্রোডাক্ট, দ্রব্য, যেটা আমাদের প্রয়োজন হয়। কারণ আমাদের যদি একটা দ্বীপে চলে যাই, আমাদের যদি একটা দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়, সেখানে বস্তা বস্তা টাকা দিয়ে পাঠিয়ে দেওয়া হলো একটা মানুষকে, সে কি সার্ভাইভ করতে পারবে? সে পারবে না। টাকা খেয়ে তো বাঁচা যায় না। কিন্তু সে সার্ভাইভ করতে পারবে যদি তাকে ফুড দেওয়া হয়, যদি তাকে পানীয় দেওয়া হয়। অর্থাৎ দ্রব্য, বস্তু, যেটা দিয়ে সার্ভাইভ করতে পারে। তো একটা দেশে যখন জাতীয় আয় মাপা হচ্ছে তখন যেমন তার অর্থমূল্য মাপা হচ্ছে, এখানে মূল বিষয়টা কিন্তু উৎপাদন, এইটার উপর ফোকাস করবেন। উৎপাদন বা প্রোডাকশন। প্রোডাকশন, একটা দেশে কতটা উৎপাদন হচ্ছে, বিভিন্ন দ্রব্য, উৎপাদন বলতে বিভিন্ন দ্রব্যের কথা বোঝাচ্ছি। নানান ধরনের যত রকমের দ্রব্য হয়, যত রকমের দ্রব্য হয় সেই দ্রব্যটা কতটা উৎপাদিত হচ্ছে, এইটাকে বলা হচ্ছে প্রোডাকশন। এবং এই যে প্রোডাকশন হচ্ছে, এই প্রোডাকশনের মূল্যটাকে আমরা হিসাব করি, মূল্যটাকে হিসাব করি। কারণ আমরা তো বলতে পারি না যে এই দেশে এক বছরে এতগুলো ধান উৎপাদন হয়েছে, এতটা গম উৎপাদন হয়েছে, এতটা চেয়ার টেবিল উৎপাদন হয়েছে, এতটা মোবাইল উৎপাদন হয়েছে, এতটা এই উৎপাদন হয়েছে, এরকমভাবে তো বলা যায় না। লক্ষ লক্ষ দ্রব্য উৎপাদন হয়। তো সেইটা বলার সুবিধার জন্য আমরা এই যে মোট উৎপাদন হচ্ছে একটা দেশের, সেইটার মূল্য হিসাব করি, সেটার ভ্যালু হিসাব করি, দিয়ে আমরা একটা টোটাল বলি যে সারা দেশে একটা বছরে এই নির্দিষ্ট অর্থ বছরের মধ্যে এত অর্থমূল্যের উৎপাদন হয়েছে, অর্থাৎ এর আয় হচ্ছে এত। দেখুন একটা শব্দ মাঝে মধ্যেই শুনতে পাবেন, দেখতে পাবেন, নিউজ পেপারে পাবেন, সব জায়গায় পাবেন, সেটা হচ্ছে জিডিপি। কোনো দেশের জিডিপি কত, এটা কিন্তু আয়ের সাথে সম্পর্কিত। কারণ আমি যেটা বললাম যে কোনো দ্রব্যের ভ্যালু হয় দ্রব্যের। সুতরাং একটা দেশে কতটা দ্রব্য উৎপাদিত হচ্ছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়। এবং এই নিউজটা বারবারই শুনবেন যে আমাদের দেশের, ভারতের যে জিডিপি, ভারতের যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, সেইটা আমরা হচ্ছি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি। ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি কেন বলা হয় এই কথাটা? এই কথাটা কিন্তু খুব সাধারণ কথা। কারণ হচ্ছে কি, আমাদের দেশে উৎপাদনের যে হার, উৎপাদন বৃদ্ধির যে হার, সেইটা সব থেকে বেশি। সারা বিশ্বের যত দেশ আছে তার মধ্যে
উৎপাদন বৃদ্ধির হার, অর্থাৎ গত বছরে যে পরিমাণ উৎপাদন হয়েছিল, উৎপাদন বলতে যাবতীয় যত দ্রব্য আছে সমস্ত কিছু যা উৎপাদন হয়েছিল গত বছরে, এই বছরে সেই উৎপাদনগুলো অনেকটা বাড়ছে। সেটা কৃষিজাত হোক, শিল্পজাত হোক, যত রকমের দ্রব্য সব কিছুর উৎপাদনের হারটা বাড়ছে। দেখবেন জিডিপি বিভিন্ন ফোরকাস্ট হয়। কোথাও দেখবেন 7% বলা হচ্ছে যে এই বছর ভারতের জিডিপি 7% হারে বাড়বে। তার মানে কি, আগের বারে যতটা উৎপাদন হয়েছিল সেটাকে আমরা যদি 100% ধরি, তাহলে এইবারে হচ্ছে 107%, অর্থাৎ 7% গ্রোথ হচ্ছে, উৎপাদন বাড়ছে 7%। এটা হচ্ছে জিডিপি। দেখুন, অর্থনীতি আবারও বলছি খুব সহজ একটা বিষয়, যেহেতু বাস্তবের সাথে জড়িত। যেগুলো অ্যাবস্ট্র্যাক্ট হয়, যেগুলো বাস্তব অস্তিত্ব চট করে থাকে না, সব কিছুরই আছে কিন্তু কিছু জিনিস অ্যাবস্ট্র্যাক্ট হয়, ম্যাথের ক্ষেত্রে যেমন, এগুলো বাস্তবের সাথে খুব একটা জড়িত সহজে নয়, সেজন্য সেটা মনে রাখা বা শেখাটা খুব কষ্টকর হয়। কিন্তু অর্থনীতি কিন্তু বাস্তবের সাথে জড়িত একটা বিষয়। এখানে শুধুমাত্র আলাদা হচ্ছে কিছু শব্দ, সেটা শুধুমাত্র অর্থনীতির ক্ষেত্রেই সত্যি। সেই টার্মগুলো শুধু বুঝতে হবে, আর কিচ্ছু নেই। পলিটিক্যাল সায়েন্সেও তাই, সব জায়গাতেই তাই। ইতিহাস ভূগোলটা বাদ দিয়ে বাকি যে সাবজেক্টগুলো আছে সব জায়গাতেই কিন্তু কিছু টার্মের মানে বুঝলেই পুরো সাবজেক্টটাকে বুঝে যাবেন। তো জিডিপি হচ্ছে এইটা। এবার দেখুন, একটু ইন্টারাকশান করবেন। যেহেতু আমি আগেও বলেছি অর্থনীতিটা আমি প্রথম দিন ধরলাম এই কারণে, কারণ অধিকাংশেরই এটা সমস্যার জায়গা হয়ে যায়, হওয়ার কথা নয়, হয়ে যায়। তো এই যে জিডিপি বললাম, এই যে প্রোডাকশন বললাম, এই যতগুলো আমি কথা বলেছি, এর মধ্যে যদি কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে বা কিছু প্রশ্ন থাকে বা অর্থনীতি সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকে, সেটা আমাকে জিজ্ঞাসা করুন। যত বেশি ইন্টারাকশান করবেন তত ভালো করে বুঝবেন বিষয়টা। বোঝা যাচ্ছে একটু একটু আমি যেটা বলছি বা বলা শুরু করেছি, সেটা বুঝতে পারছেন? হ্যাঁ, কিছু বলছেন? বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছেন। আচ্ছা, আর কারো কিছু বলার আছে? ওকে, ওকে। যারা একটু পরে জয়েন করলেন তারা একটু প্রথম থেকে শুনে নেবেন, পরে আমি রেকর্ডেড ক্লাসটা দেবো। ঠিক আছে, এরপরে আমি বাকিগুলো বলছি, আবারও এইগুলো ফিরে ফিরে আসবে। খুব সহজ সাবজেক্ট, আবারও বলছি, অর্থনীতি প্রাত্যহিক জীবনের সাথে জড়িত খুব সুন্দর একটা সাবজেক্ট। যত বেশি এটা বাস্তবের সাথে রিলেট করবেন, বর্তমান সময়ের সাথে রিলেট করবেন, তত বেশি এটাকে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে জিডিপি হচ্ছে এই জিনিস, কতটা উৎপাদন হচ্ছে একটা দেশে একটা বছরের মধ্যে। নাহলে তো আমরা কি করে হিসাব করব, এক সপ্তাহে উৎপাদন, পাঁচ দিনে উৎপাদন, একদিন উৎপাদন, এরকম হিসাব করাটা খুব মুশকিল। তো সেই জন্য একটা বছরের উৎপাদন কত সেটা ধরা হয়, সেটাকেই জিডিপি বলা হয় সহজ কথায়, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এইবার আমি শব্দগুলোতে আসব। জিডিপি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপির ফুল ফর্মটা হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। এখন এই তিনটে শব্দের ওপর গুরুত্ব দিন। একটা হচ্ছে গ্রস, আর একটা হচ্ছে ডোমেস্টিক, আর একটা হচ্ছে প্রোডাক্ট। এখন এই প্রোডাক্টের কথা আমি বলেছি যে উৎপাদনের টোটাল পরিমাণটাকে ধরা হয়। যেটা বলিনি সেটা হচ্ছে আমাদের শুধু যে দ্রব্য উৎপাদন হয় তা নয়। একজন শিক্ষক যিনি পড়াচ্ছেন ক্লাসরুমে, তিনি তো কোনো দ্রব্য উৎপাদন করছেন না। তা তার কাজটা কি? তার কাজটা হচ্ছে সার্ভিস। বা যিনি পরিবহন ক্ষেত্রের সাথে যুক্ত আছেন, পরিবহন, সেটা বাস হোক, ট্রেন হোক, এরোপ্লেন হোক, যাই পরিবহন সেক্টর, তিনি তো কোনো দ্রব্য উৎপাদন করছেন না, তিনি পরিষেবা দিচ্ছেন। তাহলে সার্ভিস সেক্টর এটা একটা গুরুত্বপূর্ণ সেক্টর, বা যেটাকে আমরা টার্সিয়ারি সেক্টরে ফেলি। আমরা সেক্টরগুলোতে আসবো, অর্থনীতির যে সেক্টরগুলো হয় সেগুলোতে পরে আসছি। তো সার্ভিস, আরেকটা হচ্ছে গুডস। তো এই প্রোডাক্টের মধ্যে এই দুটো জিনিস পড়ছে। বা আমরা যে উৎপাদনটা হিসাব করি একটা দেশের সমস্ত মানুষের, সবাই যে দ্রব্যটা উৎপাদন করলেন আর যে সার্ভিসটা দিলেন, এর যে মোট অর্থমূল্য, প্রত্যেকটা সার্ভিসের একটা অর্থমূল্য আছে। তিনি যেটা উপার্জন করছেন সেটা তার অর্থমূল্য। যে কোনো পরিষেবা দিয়ে কোনো ব্যক্তি, যারা পরিষেবা দেন, যারা টার্সিয়ারি, কেউ বাণিজ্য করছেন,
কেউ ব্যবসা বাণিজ্য করছেন সেটাও টার্সিয়ারি, তিনি পরিষেবা দিচ্ছেন, তার পরিষেবার যে মূল্য সেটা হিসাব হবে। আবার গুডসের দ্রব্যের মূল্যটা তো হিসাব করা খুবই সহজ। তো এই দুটোর মূল্য হিসাব করা হয়, এই দুটোর ভ্যালু হিসাব করা হয়। ডোমেস্টিক মানে কি এখানে বুঝতে হবে ব্যাপারটা। ধরুন আমাদের ভারত, ইন্ডিয়া, তো ডোমেস্টিক কথাটা আমরা যখন ব্যবহার করছি তার মানে এই যে বাউন্ডারি, এই যে আন্তর্জাতিক সীমানা, এই বাউন্ডারির মধ্যে প্রত্যেকটা ব্যক্তি, এই বাউন্ডারির মধ্যে যত ব্যক্তি আছেন প্রত্যেক ব্যক্তির আয় আমরা হিসাব করছি। এই কারণে আমরা ডোমেস্টিক শব্দটা ব্যবহার করছি, অর্থাৎ আমাদের এই বাউন্ডারির ভেতরে সবার আয়, প্রত্যেকের আয় আমরা হিসাব করব, তাহলে ডোমেস্টিক কথাটা ব্যবহার হচ্ছে। আর হচ্ছে গ্রস। গ্রস মানে হচ্ছে সমস্ত কিছু। গ্রসে কি হয়, আমরা কোনো কিছু বাদ দিই না। যেমন কিছু কিছু ফল থাকে খোসা সমেত খাওয়া হয়, খোসা বাদ দেওয়া হয় না, সেটাকে আমরা গ্রস বলতে পারি। আবার কিছু কিছু ফল আছে যার খোসা বাদ দিতে হয়, তখন আমরা কি কথাটা ইউজ করি, তখন ইউজ করি নেট। নেট। তো এখানেও দুটো টার্ম আছে অর্থনীতির ক্ষেত্রে, একটা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি, আর একটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই ডোমেস্টিক কথাটা পাল্টে গিয়ে ন্যাশনাল কথাটা আসছে, প্রোডাক্ট কথাটা সেম থাকছে। কেন থাকছে আমি বলছি এক্ষুনি। তো জিডিপি মানে হচ্ছে এইটা একটা দেশে। এবার দেখুন, একটা দেশের মধ্যে অনেক বিদেশি লোক থাকে, একটা দেশের মধ্যে অনেক বিদেশি লোক থাকে যারা কিনা এইখান থেকে যেটা আয় করছে সেটা তার দেশে পাঠিয়ে দেয়, তার দেশে সেটা পাঠিয়ে দেয়। এরকম অনেক লোক কিন্তু থাকে। কেউ আসে বাণিজ্য করতে, ধরুন বিদেশি এমএনসি কোম্পানি একটা এসেছে, টেসলা এসেছে, নোকিয়া এসেছে, ইত্যাদি ইত্যাদি, চীনের অজস্র কোম্পানি, তারা এখানে তাদের কারখানা খুলেছে। তার মালিক হচ্ছে একজন চীনা ব্যক্তি, কেউ একজন আমেরিকান ব্যক্তি, কেউ অন্য। তো তারা এখান থেকে যে আয়টা করছে সেটা কি করবে, সেটা তাদের দেশে কিন্তু পাঠিয়ে দেয়। তো আমরা যখন জিডিপি হিসাব করি তখন আমরা এই বাজবিচারটা করি না কে আমাদের দেশের কে আমাদের দেশের নয়। আমরা সারা দেশের সমস্ত লোক যারা বসবাস করছে তাদের একটা অর্থবর্ষের মধ্যে, একটা বছরের মধ্যে যত তারা আয় করছে সবার আয়টা আমরা হিসাব করে নিচ্ছি, সেটা জিডিপি। অনেক কিছু তার মধ্যে মিক্সড আছে, অনেক কিছু মেশানো আছে, অনেক কিছু তার মধ্যে আছে। তো জিডিপিটা পরিষ্কার চিত্র তুলে ধরে না। আমরা জিডিপি দেখে বলতে পারি না যে এই দেশের আসলেই আয় এত। তো আমরা এই নেট ন্যাশনাল প্রোডাক্টটা হিসাব করি সেই দেশের মানুষের আয় কত সেটা জানার জন্য। এই জন্য ন্যাশনাল কথাটা এখানে ব্যবহৃত হচ্ছে। আর নেট কথাটা, নেট কেন, নেট মানে হচ্ছে যে সমস্ত কিছু কোষা টোষাগুলো আমরা ছাড়িয়ে ফেলে দিলাম, বিদেশিদের আয়গুলো আমরা বাদ দিয়ে দিলাম। বিদেশিদের আয় আমরা বাদ দিয়ে দিচ্ছি, যে যত নিয়ে চলে যাচ্ছে সেগুলোকে আমরা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আর যখন আমরা এই ন্যাশনাল কথাটা ব্যবহার করব তার মানে কি, আমাদের দেশের অনেক মানুষ তো বিদেশে আছে, বিদেশে তারা বসবাস করে সেখানে আয় করছে এবং সেই আয়টা আমাদের দেশে পাঠাচ্ছে। এরকম অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যারা বিদেশের আয় আমাদের তাদের নিজের বাড়িতে পাঠায়। মানে আমাদেরই তারা সিটিজেন, তারা আমাদেরই নাগরিক, তারা এরকম নয় যে তারা বিদেশের নাগরিক, আমাদেরই দেশের নাগরিক। তারা গেছে সেখানে কাজের জন্য, সেখানে কাজ করছে এবং সেই টাকাটা আমাদের দেশে পাঠাচ্ছে। তো জিডিপিতে আমরা সেটা ধরছিলাম না, কারণ সে তারা বাইরে আছে, আমরা ডোমেস্টিক প্রোডাক্ট ধরছি, আমরা বাউন্ডারির ভেতরের মানুষের প্রোডাক্ট ধরছি। নেট ন্যাশনাল প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যেমন বিদেশিদের আয় বাদ দিচ্ছি, তেমন আমাদের দেশের মানুষের আয়টা আমরা সেখানে ধরে নিচ্ছি। তো এইটা হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। বিদেশিদের যে আয়টা এখানে আছে, এইটার একটা নাম আছে, কেউ বলতে পারবেন? এই যে বিদেশ থেকে টাকা পাঠানো হচ্ছে, এটা একটা টার্ম ইউজ করা হয়। এবং এটা গুরুত্বপূর্ণ বিষয় যে ভারতেরই সবচেয়ে বেশি মানুষ বিদেশ থেকে টাকা এই দেশে পাঠায়। প্রত্যেকটা হিসাব করা হয় প্রত্যেক বছর। বিগত মোটামুটি 4-5 বছর ধরে দেখা যাচ্ছে, আগে চীন ছিল প্রথম স্থানে, এখন ভারত। এখানে একটা টার্ম ইউজ করা হয় যেটাকে বলা হয় রেমিটেন্স। রেমিটেন্স, বিদেশ থেকে আয় করে যারা
তাদের নিজেদের দেশে পাঠায়, সেটাকে বলা হয় রেমিটেন্স। তো এই রেমিটেন্সে ভারত কিন্তু 1 নম্বরে, মানে সবচেয়ে বেশি টাকা, বিশাল একটা অঙ্কের টাকা কিন্তু বিদেশ থেকে ভারতে আসে প্রত্যেক বছর রেমিটেন্স হিসেবে। তো আমরা সেটা জিডিপিতে ধরি না, আমরা সেটা নেট ন্যাশনাল প্রোডাক্টে ধরি, এনএনপিতে ধরি, সরি এনএনপি আমি এখানে বললাম, এটা অ্যাকচুয়ালি জিএনপি হবে, জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হবে, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট হবে, এটা এনএনপি নয়। এনএনপিটা আমি এখানে আসবো, এনএনসি ডেপ্রিসিয়েশনটা বাদ দিতে হয়, ঠিক আছে, এটা হচ্ছে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। যেহেতু ন্যাশনাল মানে বিদেশিদেরটা বাদ দিলাম, দেশিদেরটা ধরে নিলাম, এটাই হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি। আর জিএনপি থেকে এনএনপিতে কখন আসবো? এনএনপিতে আসবো ডেপ্রিসিয়েশন বাদ দিলে। ডেপ্রিসিয়েশন মানে হচ্ছে অবচয় বাবদ যে ব্যয় হয়। জিএনপি, আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে পারলেন, এগুলো ধাপে ধাপে বুঝতে হবে যে জিডিপির থেকে জিএনপিটা কিন্তু একটা দেশের পরিস্থিতি বোঝার জন্য জিডিপির থেকে বেটার হচ্ছে জিএনপি, জিএনপি দেখা। কারণ এখানে অ্যাকচুয়ালি বিদেশের টাকাটা বিদেশে চলে যায়, আমাদের দেশের টাকাটা আমাদের দেশের টোটাল হিসাবটা আমরা এখানে পাই। তো জিডিপির থেকে কিন্তু জিএনপি হিসাব করাটা বেশি সুবিধাজনক, সেটা বেটার, অনেক বেশি ভালো একটা হিসাব জিএনপি হিসাব করাটা। তো এটা একটা সাধারণ বিষয়। তো এটা হচ্ছে এনএনপি নয়, এটা হচ্ছে জিএনপি গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর এনএনপি কোনটা? এনএনপি হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এই গ্রস থেকে যখন খোসা ছাড়িয়ে এনএনপি বাদ দেওয়া হচ্ছে, তার মানে কি ডেপ্রিসিয়েশন, মানে ধরুন আমরা তো জিডিপি ধরছি, তো একটা কারখানায় কত উৎপাদন হচ্ছে সেটা আমরা ধরছি এই গুডসের হিসেবে, কারখানায় কত উৎপাদন হচ্ছে সেটা ধরছি। এইবার একটা কারখানা তো বছরের পর বছর একইভাবে চলে না, সেই কারখানাতে অনেক মেশিনপত্র ঠিক করা, নানান রকমের খরচ আছে। অর্থাৎ এই যে মেনটেনেন্স খরচ যেটাকে আমরা বলি, নানান রকমের মেনটেনেন্স খরচ হয়। ধরুন কেউ পরিবহন সেক্টরে আছে, বাস পরিবহন সেক্টর, তো সেখানে বাস একটা বছরের পর 10-15 বছর 15 বছর পর সেটা খারাপ হয়, তার পার্টস খারাপ হয়, সেই বাবদ একটা খরচ হয়। সেই যে খরচ, সেই খরচটা যখন বাদ দেওয়া হচ্ছে সেটাকে, সেই খরচটাকে বলা হয় ডেপ্রিসিয়েশন। তো জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয় তখন পাওয়া যায় এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট, ঠিক আছে। জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয় তখন তাকে বলা হয় নেট ন্যাশনাল প্রোডাক্ট। ওকে, তাহলে তিনটে টার্ম, একটা হচ্ছে জিডিপি, একটা বাউন্ডারির মধ্যে যত আয় হচ্ছে সেটা হচ্ছে জিডিপি। জিএনপি হচ্ছে একটা দেশের সমস্ত মানুষের যত আয়, একটা দেশের সমস্ত মানুষের, দেশে থাকুক বিদেশে থাকুক, সেইটা, সেখানে বিদেশিদের আয়টা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। আর এনএনপি হচ্ছে জিএনপি থেকে যখন ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হয়। তো ডাইরেক্ট এখানে কোয়েশ্চেন হয় কি, এই যে এখানে যেটা ফর্মুলা যেটা লেখা আছে যে জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা কি আসে তাহলে? জিএনপি মাইনাস ডেপ্রিসিয়েশন, এটা দিয়ে বলা হবে অপশান এ জিডিপি, অপশান বি এনএনপি, এরকমভাবে অপশান দেওয়া। এটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে এবার বলুন এতক্ষণ যতগুলো বলেছি বোঝা গেছে কিনা, বা বুঝতে কারো অসুবিধা আছে কিনা সেটা বলুন। জিডিপি, জিএনপি আর এনএনপি, এই তিনটে টার্ম নিয়ে কারো কোনো সমস্যা আছে কি, বা প্রশ্ন আছে কিছু? ঠিক আছে স্যার, বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এবার নেক্সট ধাপে আমি যাব। আচ্ছা, এখানে আরও কটা টার্ম আমি বলে নিই, তারপরে আমি বাকিগুলো বোঝাবো। এবার দেখুন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে আমরা বলছি প্রতি বছর যে পরিমাণ দ্রব্য, যে পরিমাণ সেবা উৎপাদন হচ্ছে তার মোট অর্থমূল্য আমরা টাকাতে হিসাব করছি, সেইটা বলছি আমরা টোটাল একটা দেশের জাতীয় আয় বা জিডিপি। এখন আমি বললাম যে আমি খুব সহজ উদাহরণ দেওয়ার জন্য টাকাটাকে খুব সহজ রাউন্ড ফিগারে ধরে নিচ্ছি। আমি বলতাম গত বছর আমাদের দেশে জিডিপি ছিল 100 টাকা, খুব সহজে, বা এটা আমরা লক্ষ কোটিতে ধরছি, এত টাকা ছিল আমাদের জিডিপি। এই বছর
আমাদের জিডিপি হচ্ছে 120 টাকা বা লক্ষ কোটি টাকা। এখন একটা জিনিস খুব ইন্টারেস্টিং হয় অর্থনীতির ক্ষেত্রে, সেটা হচ্ছে কি মূল্য বৃদ্ধি হয়ে যায়, দাম বেড়ে যায়। ধরা যাক গত বছর, আমি সহজ করে নিচ্ছি ব্যাপারটাকে, যে ধরে নিচ্ছি মোবাইল তৈরি হয়েছে কতগুলো, গত বছর ধরা যাক 15টা মোবাইল তৈরি হয়েছিল, এই বছরও 15টাই মোবাইল তৈরি হয়েছে, কিন্তু গত বছরের চেয়ে এই বছর জিডিপি দেখাচ্ছে বেশি। কারণ হচ্ছে প্রত্যেকটা দাম বেড়ে গেছে। তাহলে তো হিসাব গোলমাল হয়ে গেল। আমরা বলে বেড়াতে পারি যে আমাদের জিডিপি দেখো এত বেড়েছে, আমাদের জিডিপি উৎপাদন বেড়ে গেছে। আসলেই কি উৎপাদন বাড়লো? আসলে উৎপাদন বাড়েনি, উৎপাদন একই আছে। 15টাই উৎপাদিত হচ্ছে, এখনো 15টাই উৎপাদিত হচ্ছে। তাহলে তো সমস্যা। দাম বাড়লে তার মধ্যে উৎপাদনের এই অর্থটা তার মধ্যে চলে আসে। তাহলে আমরা বুঝতে পারবো না যে আদৌ আমাদের দেশে উৎপাদন বেড়েছে কিনা। কারণ আমি প্রথমেই বলেছিলাম যে বেসিক্যালি অর্থের কিন্তু মানে মুদ্রার কোনো মূল্য নেই, মূল্য হচ্ছে দ্রব্যের। তো সেই দ্রব্য তো একই আছে। তো এই যে হিসাবটা হয়, এটাকে বলে জিডিপি এমপি বা মার্কেট প্রাইস বা বর্তমান অর্থমূল্যে জিডিপি বা নমিনাল জিডিপি বা নামমাত্র জিডিপি, নমিনাল। ঠিক আছে, জিডিপি মার্কেট প্রাইস বর্তমানে যে বাজারের যে দাম, যে অর্থমূল্য সেইটাতে, তো সেটা হচ্ছে নমিনাল জিডিপি। এইবার এই যে মূল্যবৃদ্ধির জন্য এক্সট্রা চলে আসছে, এইটা সমাধানের জন্য একটা প্রসেস বার করা হয়েছে, যে কোনো একটা বছরকে ভিত্তি বছর ধরা হবে, সেই বছরে কোনো একটা দ্রব্যের যা দাম ছিল সেই দামটাকে ধরে আমরা হিসাব করব। অর্থাৎ আমাদের যেটা করা হয়, 2011-12 সালে দ্রব্যের যা দাম ছিল সেই দামটাকে আমরা প্রতি বছর হিসাব করব। অর্থাৎ 2011-12তে এই মোবাইলটার যা দাম ছিল, আমি 2013, 2014, 15, 16, 17 করে 22, 23, 24 প্রত্যেকটা বছরে এই বছরে দ্রব্যের যা দাম ছিল সেইটাকেই ধরব। তাহলে কত মূল্যবৃদ্ধি হচ্ছে সেইটা আর সেখানে আসছে না। সেই 2011-12তে যা ছিল, তাহলে আমরা 2022-এ যে জিডিপি হিসাব করতাম, 2023-এ সেই এরই বছরের দামের হিসাবটা করছি, তাহলে কিন্তু তার মধ্যে মূল্যবৃদ্ধিটা আসছে না। কি বললাম, বোঝা গেছে? এটা খুব ভালো করে বুঝবেন, মূল ফান্ডাটা এটাই, রিয়েল আর নমিনালের। এবারে খুব ইন্টারেস্টিং একটা বিষয়, অসুবিধা থাকলে বলবেন। একটা বেস ইয়ার ধরা হয়, মানে ধরুন 15টা মোবাইলে এখানে দাম ছিল, এক একটা মোবাইলের দাম ছিল 12 টাকা করে, এক একটা মোবাইলে আমি ধরে নিচ্ছি জাস্ট 12 টাকা করে দাম ছিল। পরের বছর সেটা হয়ে গেছে 15 টাকা, কিন্তু 2011-12তে দেখা যাবে সেটারই দাম ছিল 10 টাকা। তাহলে 2011-12 হিসাবটা আমি 13তে করছি, 14তে করছি, 15তে করছি, 21-এ, 22-এ, 23-এ, 24-এ, সব জায়গায় সবসময় করছি। তাহলে এই যে 10 টাকাটাই আমি ধরছি, আমি তো এই মূল্যবৃদ্ধিটা ধরছি না, 12 টাকা 15 টাকাটা ধরছি না। তাহলে কি হচ্ছে, আমার প্রত্যেক বছরে অ্যাকচুয়ালি প্রোডাকশনটা বাড়ছে কিনা সেইটা আমি বুঝতে পারছি, যে হ্যাঁ সত্যি সত্যি এখানে যদি 15টার জায়গায় 20টা মোবাইল উৎপাদন হয়, তখনই কিন্তু দামটা বেশি আসবে। না হলে কিন্তু সেম দাম চলে আসবে, একই উৎপাদন থাকলে একই দাম আসবে। তখন আমরা বলতে পারবো যে না, আমাদের তো উৎপাদন বাড়েনি, একই দাম রয়েছে, একই প্রোডাকশন আসছে। যখন আমরা এই বেস ইয়ার ধরবো, এটাকে ভিত্তি বছর বা বেস ইয়ার বলে, এবং এটাতে যে জিডিপি পাই সেটা আসছে রিয়েল জিডিপি। ওকে, এবং আমাদের যে হিসাব হয়, বা সবসময় দেখবেন রিয়েল জিডিপিতেই হিসাব করা হয়, নমিনালে করলে অনেক বেশি আসবে। মানে এই যে আমাদের গ্রোথ হচ্ছে, আমাদের 7%-এর কাছাকাছি গ্রোথ থাকে, বা 6% থেকে 6 to 7% থাকে, প্রতি বছর বাড়ে উৎপাদন। সেটা যদি আমরা নমিনালে হিসাব করি, তাহলে দেখা যাবে 9%, 10% গ্রোথ চলে আসছে। এটা একটা হিউজ দেখায়। কারণ কোনো একটা দেশে, ধরুন এই বর্তমানে পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব দেশগুলোতে এখানে মূল্যবৃদ্ধি তো ব্যাপক হারে হয়ে যায়। হঠাৎ করে যদি মূল্যবৃদ্ধি হয় কোনো একটা দেশে, দেখুন
আমরা মূল্যবৃদ্ধি অধ্যায়টা পড়বো একটা সময়, ইনফ্লেশন খুব ইন্টারেস্টিং বিষয়। ধরুন হঠাৎ করে জিনিসের দাম খুব বেড়ে গেল, বাড়ে স্বাভাবিক, মানে যদি তেলের দাম বাড়ে তাহলে যে কোনো জিনিসের দাম বেড়ে যায়, এটা আমরা জানি। এটা যদি হয়ে যায়, ধরুন গত বছরে যে জিনিসটা, ধরুন কোনো শাকসবজির দাম যে জিনিসটা ছিল 30 টাকা কেজি, সেটা হয়ে গেল 100 টাকা কেজি, সব জিনিসের দাম বেড়ে গেল। তাহলে আমরা যখন জিডিপি হিসাব করব, তো প্রোডাকশানের দাম অনেক বেশি চলে আসবে, জিডিপি একটা হিউজ পরিমাণ জিডিপি দেখাবে, সেটা তো কাম্য নয়, বা সেটা আমাদের উদ্দেশ্য নয় যে আমরা দেখাচ্ছি যে দেখো আমাদের এত অর্থমূল্যের জিডিপি হয়েছে, সেটা তো নয়। অ্যাকচুয়ালি প্রোডাকশান কতটা বাড়ছে সেটা ইম্পর্ট্যান্ট। তো সেইটা বোঝার জন্য, সেটা যাতে করে আমরা হিসাব করতে পারি যে হ্যাঁ আমাদের দেশ আদৌ কতটা এগোচ্ছে, তার মাত্রাটা হচ্ছে কতটা প্রোডাকশান হচ্ছে, কতটা দ্রব্য আমরা তৈরি করতে পারছি, কতটা পরিষেবা আমরা তৈরি করতে পারছি, সেটা ইম্পর্ট্যান্ট। তাহলে সেই দ্রব্য এবং পরিষেবা বাড়ছে কিনা সেইটা বোঝার জন্য একটা বছরেরকে ভিত্তি বছর ধরে সেই বছরের সমস্ত পরিষেবার দাম, সমস্ত দ্রব্যের দামটাকে সেই বছরের হিসাব করে, সেই বছরের ধরে রেখে আমরা বাকিগুলো হিসাব করছি। এইটা হচ্ছে আসল চিত্রটা আমরা পাবো, তবে আমরা রিয়েল জিডিপিটা বুঝতে পারবো, প্রোডাকশন রিয়েলি বাড়ছে কিনা সেটা জানতে পারবো। এটা হচ্ছে ফ্যাক্টর। ওকে, তাহলে বোঝা গেল? অসুবিধা থাকলে বলবেন। নমিনাল আর রিয়েল জিডিপি এটা জানা বোঝা উচিত, প্রত্যেকের উচিত। ঠিক আছে, অ্যাপ্রোচটা ঠিক রাখবেন। এখানে শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ছি এটা ভাবার দরকার নেই, আবার শুধুমাত্র জানার জন্য পড়ছি এটাও ভাবার দরকার নেই, দুটোই কাজে লাগবে। কিন্তু যত মনটাকে খুলে রাখবেন যে হ্যাঁ আমি জানতে পারছি, আমি শিখতে পারছি, বুঝতে পারছি, দেখবেন ব্যাপারটা অনেক বেশি ইন্টারেস্টিং ব্যাপার। অর্থনীতির সাবজেক্টটাই প্রচুর ইন্টারেস্টিং সাবজেক্ট, এবং এগুলো যখন জানতে পারবেন, আমাদের দেশের কিভাবে নীতি চলে, দেশটা কিভাবে চলে, অ্যাকচুয়ালি দেশ কীভাবে চলে এটা জানতে গেলে অর্থনীতি এবং পলিটিক্যাল সায়েন্স এই দুটো কিন্তু খুব ভালো করে বুঝতে হয়, তাহলে বুঝতে পারবেন আমাদের দেশ কীভাবে চলে। এবং এটার জন্য একটু নিউজ পেপার পড়তে হয়, দুটো সাবজেক্টকে বোঝার জন্য। শুধু দুটো নয়, অ্যাকচুয়ালি সমস্ত সাবজেক্টেরই কিছু না কিছু মেটেরিয়াল প্রত্যেক দিন নিউজ পেপারে থাকে, তো সেইটা বোঝার জন্য নিউজ পেপার স্টাডিটা করতে হয়। তার সাথে সাথে এই জিএস পেপারে যত কিছু আছে তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু হয়ে যায়। তো যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার অ্যাসপিরেন্টদের নিউজ পেপার পড়তে হয়। একটু একটু জানা, আমি বলছি না ডিটেলস অনেক কিছু, পলিটিক্যাল নিউজ খুব বেশি পড়ার দরকার নেই, কিছুটা জানা দরকার অবশ্যই পলিটিক্সের সাথে রিলেট করার জন্য, পলিটিক্যাল সায়েন্সের সাথে কিছুটা সম্পাদকীয় পড়া জানা দরকার। সম্পাদকীয়তে অনেক কিছু বাস্তব চিত্র তুলে ধরা হয়। তো এইগুলো যত জানবেন, এই সাবজেক্টগুলো তত বেশি ইন্টারেস্টিং লাগবে, এবং যত ইন্টারেস্টিং লাগবে আপনার পড়ার ভারটা লাঘব হয়ে যাবে, অটোমেটিক আপনি শিখে যাবেন, জেনে যাবেন। তো এগুলো একটু খেয়াল রাখবেন। আবারও বলছি, নমিনাল রিয়েল জিডিপিতে কারো বোঝার সমস্যা থাকলে বলবেন। আচ্ছা, এবার পরিমাপ, যেটা প্রথমে বলছিলাম যে পরিমাপটা তো খুব বেশি সহজ ব্যাপার নয়। তিনটে প্রসেসে পরিমাপ করা হয়, একটা হচ্ছে প্রোডাক্ট মেথড, দ্রব্য পদ্ধতি, একটা আয় পদ্ধতি, আর একটা হচ্ছে কনজাপশন মেথড, বা গ্রহণ না বলে এটা ভোগ পদ্ধতি বলতে পারি, কনজাপশন করা। তো প্রোডাক্ট মেথড, ইনকাম মেথড, আর কনজাম্পশন মেথড বা এক্সপেন্ডিচার মেথডও বলা হয়, খরচ মেথড বলতে পারি। আয় পদ্ধতি, ব্যয় পদ্ধতি এবং প্রোডাক্ট পদ্ধতি, এই তিনটে খুব সহজ ব্যাপার। প্রোডাক্ট পদ্ধতিতে কি করা হয়, প্রত্যেকের কে কত উৎপাদন করছে তার আয়টা ধরা হয়, উৎপাদন। এবং উৎপাদন কথাটা আমরা যখন ব্যবহার করব তখন উৎপাদনের উপাদান কি কি সেটা আসবে, উৎপাদনের উপাদান, এটাতে আসছি। তার আগে বলে নিই, প্রোডাক্ট মেথড মানে হচ্ছে, এটা হচ্ছে বিভিন্ন যে প্রোডাকশন হয়, অনেক প্রোডাকশন একটাই প্রোডাকশন হয়, একটাই হয় বিভিন্ন সার্ভিসগুলোতে, সেটা একটাই প্রোডাকশন হয়, যে যে সার্ভিস দিচ্ছে তার মূল্য কত সেটা হিসাব করে না। আর কিছু দ্রব্য আছে যেগুলোকে অ্যাসেম্বল করা হয়, অ্যাসেম্বল করে একটা ফাইনাল প্রোডাকশন আসে। যেমন ধরুন একটা মোটর গাড়ি বা একটা মোটর সাইকেল, তার নানা রকম পার্টস আছে, কোথাও চাকা, কোথাও কাঁচ, কোথাও তার বডি, কোথাও ইঞ্জিন, নানান ধরনের আরও পার্টস। তো সেগুলো বিভিন্ন জায়গাতে তৈরি হয়, তৈরি হয়ে সেটাকে অ্যাসেম্বল করা হয়। তো প্রত্যেকটা স্টেজে কতটা করে দ্রব্য উৎপাদন হচ্ছে সেইটা হিসাব করা হয়,
এটার ভ্যালু, এটার ভ্যালু, এটার ভ্যালু এবং ফাইনাল যে গুডসটা সেটার ভ্যালু কখনো ধরা হয়। তো এই প্রত্যেকটা জায়গাতে কত ভ্যালু অ্যাড হচ্ছে সেটা হিসাব করা হলো, অথবা ফাইনাল দ্রব্যের মূল্যটা হিসাব করা হলো। যে কোনো একটা ভাবে এখানে করা হয়, এটাতে আসবো ডিটেলসে যখন বোঝাবো, এটা আরও পরপর বলছি। এটা হচ্ছে প্রোডাক্ট মেথড, উৎপাদন পদ্ধতি। আর হচ্ছে এক্সপেন্ডিচার মেথড বা খরচ পদ্ধতি। ঠিক আছে, সারা ভারতে প্রত্যেকটা লোকের কত খরচ সেটা হিসাব করলেও জিডিপি পাওয়া যায়। কেন? আয় করলেও পাওয়া যায়, প্রত্যেকের আয় কত সেটাও পাওয়া যায়, প্রত্যেকের ব্যয় হিসেব করলেও পাওয়া যায়। কেন? কারণ হচ্ছে কারোর কাছে যেটা ব্যয় সেটা কিন্তু কারোর আয়। আমরা দোকানে যাচ্ছি কোনো দ্রব্য কিনতে, সেটা আমাদের ব্যয়, যে দোকানদার তার সেটা আয়। আমরা কারো কাছ থেকে একটা সার্ভিস নিচ্ছি, ধরা যাক আমরা ট্রেনে করে একটা কোথাও যাচ্ছি, তো আমাদের কাছে সেই টিকিটের খরচটা আমাদের ব্যয়, কিন্তু সেটা ট্রেনের সেটা হচ্ছে আয়, বা বাসের আয়, বা যে কোনো পরিষেবায় আমরা নিই না কেন, ধরি না কেন, সেটা তাদের কাছে তাদের আয়। আমাদের কাছে ব্যয়, কারোর যেটা ব্যয় সেটা কারোর কাছে আয়। একটা দেশের ভেতরে অবশ্যই, আন্তর্জাতিক বাণিজ্য যখন হচ্ছে তখন সেটা আলাদা, সেটা আমদানি রপ্তানির উপর ডিপেন্ড করছে। আর ভেতরের মধ্যে, আমাদের দেশের ভেতরে কিছু লোকের যা আয়, কিছু লোকেরই সেটাই ব্যয়, মানে কারোর কাছে যেটা আয় কারোর কাছে সেটা ব্যয়। সুতরাং আমরা আয় পদ্ধতিতে হিসাব করলে আমরা যা হিসাব পাবো, ব্যয় পদ্ধতি হিসাব করলে আমরা সেম জিনিস পাবো। ঠিক আছে, এটুকু বোঝা গেল আশা করছি। তাহলে এই তিনটে মেথড আছে জাতীয় আয়টা কত সেটা পরিমাপ করার জন্য। এবার মেথডগুলো আমি একটু ডিটেলসে যাব। দেখুন, আমি বললাম কি ইনকাম মেথডের ক্ষেত্রে উৎপাদনের উপাদানের ব্যাপারটা চলে আসে। তো এই উৎপাদনের উপাদান কি কি এটা আমাদের জানতে হবে। অর্থনীতি এটা খুব বেসিক জিনিস। উৎপাদনের উপাদান কি কি হয়? উৎপাদনের উপাদান চারটে হয়। একটা হচ্ছে জমি বা ল্যান্ড, একটা হচ্ছে শ্রম বা লেবার, আর একটা হচ্ছে মূলধন বা ক্যাপিটাল, আর একটা হচ্ছে উদ্যোক্তা, যিনি উৎপাদনটা করাবেন সেই উদ্যোক্তা। তো জমিতে কি হয়, একটা যখন দ্রব্য উৎপাদিত হচ্ছে তার জন্য অবশ্যই একটা কারখানার একটা জমি লাগে, ল্যান্ড লাগে, যার উপরে উৎপাদনটা হবে যে কোনো উৎপাদনের ক্ষেত্রে। শ্রম লাগে, লেবার, লেবার ছাড়া উৎপাদন সম্ভব নয়, কেউ তো হঠাৎ করে একা একা উৎপাদন করতে পারে না, শ্রমটা অবশ্যই লাগে, এটা একটা উপাদান। মূলধন তো লাগেই, জমি থাকলো, শ্রমিক থাকলো, তাহলে তো উৎপাদন হবে না, টাকা ঢালতে হবে, তাহলে ক্যাপিটাল, মূলধন। আর হচ্ছে উদ্যোক্তা। একজন ব্যক্তি উদ্যোগ না নিলে এই তিনটেই বেকার, কিছুই কাজ হবে না। একজন উদ্যোক্তা থাকতে হবে, যে উদ্যোগ নিয়ে উৎপাদনটা করাবে। তাহলে এই চারটে। এবার এদের যে আয়গুলো হয় সেইটা আমরা যদি যোগ করে দিই, তাহলে আমরা টোটাল ডোমেস্টিক ইনকামটা পেয়ে যাব। আমরা যদি সব হিসাব করি, জমি বাবদ কি হয়, ধরা যাক কেউ জমিটা ভাড়া দিয়েছে, কেউ যদি কিনে নেয় তাহলে আমরা জমির হিসেবে আমরা সেই 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 দামটা ফেলে দেব। ঠিক আছে, কিন্তু ভাড়া দিলে সেই ভাড়া বাবদ তার একটা রেন্ট আছে, তার একটা ভাড়া আছে। ক্যাপিটাল বা এই যে মূলধন, মূলধন যারা ঢালে, কোনো উৎপাদনে মূলধন যারা ঢালে তার ইন্টারেস্ট আসে, সুদ আসে সেই বাবদ। মানে ধরুন অনেক ক্ষেত্রে কি হয়, একজন উদ্যোক্তা তো থাকে না, অনেকে তার শেয়ার কিনে রাখে। বিভিন্ন বড় কোম্পানি যত হয় তারা অবশ্যই তার শেয়ার থাকে, নাহলে কোম্পানি বাড়তে পারে না। বিভিন্ন জনের মূলধন না এলে, শেয়ার না এলে বাড়তে পারে না কোম্পানি। তাহলে প্রত্যেকের শেয়ার আছে, এবার সে যত শেয়ারটা নিয়েছে সেই শেয়ার বাবদ কিন্তু সে যত ঢেলেছিল তার বাবদ কিন্তু সে পাবে সেই টাকাটা। এটা উদ্যোক্তার টাকা। বিভিন্ন জন, বিভিন্ন উদ্যোক্তা, তারা তার প্রফিট কিন্তু নেবে। ঠিক আছে, আর ইন্টারেস্ট কোনটা? ইন্টারেস্ট হচ্ছে এই যে ক্যাপিটাল, ধরা যাক ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, এই ক্যাপিটালের জন্য ধরা যাক ব্যাংক থেকে লোন নেওয়া হয়েছে, তাহলে সেই ব্যাংকের সেটা কিন্তু ইন্টারেস্ট যাবে, ইন্টারেস্ট দিতে হবে তাকে, বা যেই সেই অর্থটা দিক না কেন তাকে ইন্টারেস্ট দিতে হবে। আর উদ্যোক্তার ক্ষেত্রে যেটা যায় সেটা হচ্ছে প্রফিটগুলো যায়। উদ্যোক্তার ক্ষেত্রে অনেকে শেয়ার থাকে, বিভিন্ন জনের শেয়ার থাকে, অথবা একজন উদ্যোক্তা হতে পারে ছোট উৎপাদনে, সেখানে উদ্যোক্তা তার প্রফিটটা নেয়। আর যেখানে অনেকজন উদ্যোক্তা থাকে তারা সেখান থেকে কিন্তু প্রফিট নেয়। আর শ্রমিক কী পাবে? শ্রম বাবদ তার মজুরি পাবে বা ওয়েজেস পাবে।
তাহলে এই চারটে উৎপাদনের উপাদান বাবদ তাদের যে আয়, এটা যদি আমরা হিসাব করি টোটাল, তাহলে আমরা কিন্তু জিডিপি হিসাবটা পাবো, ডোমেস্টিক ইনকামটা পাবো, গ্রস ডোমেস্টিক ইনকাম। তাহলে এটা হচ্ছে গুডসের উৎপাদন। তাহলে সার্ভিসটা কি হবে? দেখুন, সার্ভিসে এত মানে ডিভিশন করার প্রয়োজন হয় না, কারণ সার্ভিসে কি হয়, কোনো একজন ব্যক্তি বা কোনো একজন সংস্থা সার্ভিস দিচ্ছে, সেই বাবদ তাকে যে অর্থটা প্রদান করতে হয় সেটাই হচ্ছে তার টোটাল ইনকাম। সেখানে এত ডিভিশন হয় না, এত ভাগ হয় না। অবশ্য সেটা যদি কোনো বড় কর্পোরেট সংস্থা হয়, তার জমি বাবদ হতে পারে আয়, তো সেখানে সেগুলো আসে। কিন্তু এই যে চারটে উপাদান, এটা মনে রাখবেন, উৎপাদনের এই চারটে উপাদান হয়, এবং চারটে উপাদান বাবদ তাদের যে আয়, সেটা যদি আমরা টোটাল হিসাব করে ফেলি, তাহলেই আমরা সারা দেশের সমস্ত উৎপাদনের উপাদানের টোটাল হিসাব করলে আমরা কিন্তু যে জিডিপিটা পাবো, সেটা হচ্ছে ইনকাম মেথডে বা আয় মেথডে জিডিপি। এটা হলো। এবার এই যে ভ্যালু অ্যাডেড মেথড, বা যেটাকে আমরা বলছি প্রোডাক্ট মেথড, আগেরটা হলো আয়শুমারি পদ্ধতি, এটা হচ্ছে উৎপাদন শুমারি পদ্ধতি বা প্রোডাক্ট মেথড। এই যে প্রত্যেকটা সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরের ক্ষেত্রে কতটা ভ্যালু অ্যাড হচ্ছে, ওই যে ধরা যাক মোটরসাইকেলের উদাহরণটা আমরা যদি ধরি, প্রত্যেকটা তার পার্টস আছে, প্রত্যেকটা পার্টসের একটা মূল্য আছে, প্রত্যেকটা পার্টসের একটা মূল্য আছে, ভ্যালু আছে। তো উৎপাদনের এক একটা সেক্টরে ধরা যাক প্রথমে একটা দ্রব্য উৎপাদিত হলো, তারপরে সেটা আর একটা দ্রব্যের সাথে অ্যাসেম্বল করে দেওয়া হলো। তাহলে এটা ফার্স্ট স্টেজে ধরা যাক এটা দাম ছিল 10 টাকা, পরে এটা হয়ে গেল 15 টাকা, তাহলে এখানে 5 টাকা ভ্যালু অ্যাড হচ্ছে। আবার পরের স্টেজে ধরা যাক আরেকটা জিনিসের সাথে সেটা অ্যাসেম্বল করে দেওয়া হলো, থার্ড স্টেজ অফ প্রোডাকশন, এখানে ধরা যাক টোটাল এটা হচ্ছে 25 টাকা, তাহলে এখানে 10 টাকা ভ্যালু অ্যাড হলো। এই যে ভ্যালু অ্যাড হচ্ছে, এটাকে এই জন্য ভ্যালু অ্যাডেড মেথডও বলা। এটা প্রশ্ন হতে পারে, প্রোডাক্ট মেথডের আরেকটা নাম কি? ভ্যালু অ্যাডেড মেথড, কারণ ভ্যালু কতটা অ্যাড হচ্ছে সেটা হিসাব করা হয়, প্রত্যেকটা উৎপাদনের স্টেজে কতটা ভ্যালু অ্যাড হচ্ছে। ঠিক আছে? তো এটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে, শুধুমাত্র মোটরসাইকেল উৎপাদন ক্ষেত্রে নয়, যেখানেই নানা রকম স্টেপে বিভিন্ন ধাপে উৎপাদন হয়, একটা উৎপাদন এখানে হলো, পরে সেটা গিয়ে আরেকটা জায়গাতে জোড়া হলো বা অ্যাসেম্বল করা হলো বা সেটাকে ব্যবহার করা হলো। তো প্রত্যেকটাতে কতটা ভ্যালু অ্যাড হচ্ছে এক্সট্রা, সেটা হিসেব করা। দেখুন ফাইনাল, এখানে ফাইনাল গুডসটা কত ছিল, আমি ধরে নিলাম এখানে এটা ফাইনাল স্টেজে চলে এসছে, এটা 25 টাকা। ঠিক আছে, এইটা আমরা ফাইনাল গুডস বলি, এর দামটা হিসাব করলেও চলে। অথবা দেখুন ভ্যালু অ্যাড হয়েছে কতটা, সেটা প্রথমে 10 ছিল, 10 + 5 + 10, এই তিনটে ধাপের তিনটে ভ্যালু অ্যাড হয়েছে, তাহলে এটাও কিন্তু সেই 25ই আসবে। তো এই ভ্যালু কতটা অ্যাড হচ্ছে এটা হিসাব করলেও চলে, অথবা ফাইনাল গুডসের দামটা হিসাব করলেও আমরা অ্যাকচুয়াল যে উৎপাদন মূল্য সেইটা পাই। তো এটাকে বলা হয় প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথড। বোঝা গেছে? খুব সহজ ব্যাপার কিন্তু এটা। ধরুন যে কোনো প্রোডাকশন, যে কোনো যাই প্রোডাকশন যেটা একবারেই উৎপাদন হয়ে যাচ্ছে, সেটা তো ছেড়ে দিন, সেটা ধরা যাক তার মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে 100 টাকা ধরে নেওয়া হলো, যেটা একবারে উৎপাদন হয়ে যাচ্ছে। কিন্তু যখনই এই ভ্যালু অ্যাড হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে ভ্যালু অ্যাড হয়, যেমন ধরুন কোনো একটা ফার্নিচার তৈরি হবে, যে ফার্নিচার তৈরি করছে সে তো কাঠটা নিজে তৈরি করতে পারছে না, কাঠটা তাকে কোথা থেকে আনতে হচ্ছে, বিভিন্ন যে কাঠ, সেই কাঠ আনতে হচ্ছে তাকে। এবার সেই কাঠ থেকে সে কিন্তু সেই কাঠ থেকে তারপরে একটা ধরা যাক টেবিল তৈরি করছে। তাহলে কাঠের একটা দাম ছিল, আমি ধরে নিচ্ছি 100 টাকা ছিল, এইটা এখানে হয়ে গেল 140 টাকা, তাহলে এখানে 40 টাকা ভ্যালু অ্যাড হলো। আমরা হয় ফাইনাল গুডসের দামটা ধরবো, অথবা এই ভ্যালু অ্যাড কতটা হচ্ছে সেটা ধরবো, 100 + 40। এখন সমস্যা হচ্ছে এখানে, এটা ব্যাপারটা খুব সহজ লাগছে, কিন্তু ধরুন একটা দেশে, সারা দেশে যখন একটা জাতীয় হিসেব করা হবে, সেখানে কত কাঠুরিয়া আছে, কত কাঠের গোলা আছে, তাদের আমরা তাদের আয়টা হিসেব করে নিলাম একবার। তারপরে যত সারা দেশে যত ফার্নিচার তৈরি হচ্ছে, সেইখানে টোটাল দামটা আমরা হিসেব, কাঠের ফার্নিচারের সবার দামটা হিসেব করে নিলাম। আমরা এটাও করে নিয়েছি, আবার এটাও করে নিয়েছি, দিয়ে আমরা দুটোকে যোগ লাগিয়ে দিয়ে বলছি যে আমাদের সারা দেশে এত উৎপাদন হয়েছে, দেখো। সেটা হয় না,
যে কোনো প্রোডাকশানের হয় ফাইনাল গুডস ধরতে হয়, নয়তো কতটা ভ্যালু অ্যাড হচ্ছে সেটা ধরতে হয়। আমরা দুটো হিসাব করছি বলে মনে হচ্ছে ব্যাপারটা সহজ, কেন আমরা দুটো আলাদা করে হিসাব করছি, একবারে করে নিলে তো মিটে যায়। কিন্তু সমস্যাটা হয় কোথায়, যখন আমরা ওই সবারটা ধরে নিই, ফার্স্টে যে কত হচ্ছে সেটাও ধরে নিচ্ছি 100 প্লাস এখানে 140 করে আমরা 240 করে দিচ্ছি, কিন্তু আদৌ উৎপাদন হচ্ছে কিন্তু 140 টাকার। এই জন্যে হয় ভ্যালু অ্যাড কতটা হচ্ছে সেটা ধরা হয়, অথবা ফাইনাল গুডস যেটা হচ্ছে সেইটার দামটা ধরা হয়। এইটা হচ্ছে প্রোডাক্ট মেথড বা ভ্যালু অ্যাডেড মেথডে জিডিপির পরিমাপের হিসাব। ওকে, কিছু সমস্যা থাকলে বলবেন। ভ্যালু অ্যাডেড মেথড বা প্রোডাক্ট মেথড যেটা যতটা বললাম সহজ ব্যাপার, খুবই স্বাভাবিক ব্যাপার, এরকমভাবেই হওয়া উচিত, অন্যভাবে করলে গোলমাল হবে, বেশি হয়ে যাবে বা কম হতে পারে। এটা হলো। এবার ধরুন এক্সপেন্ডিচার মেথড বা খরচ মেথড, খরচ পদ্ধতি খুব সহজ ভাষায় বলতে পারি, বা ব্যয়শুমারি পদ্ধতি, একটু ভালো ভাষায় বললে ব্যয়শুমারি পদ্ধতি। অর্থাৎ যেটা বলছিলাম যে আপনার কাছে যেটা ব্যয় সেটা কারো কাছে আয়, কোনো ব্যক্তি সেটা আয়, এবং প্রত্যেকের ক্ষেত্রেই তাই, কেউ না কেউ সেটা খরচ করছে এবং কারো হাতে যাচ্ছে, যার হাতে যাচ্ছে সে তার আয়, যে খরচ করছে তার ব্যয়। তো আমরা যদি ইনকাম মেথডে হিসাব করি তাহলেও জিডিপি যা আসবে, খরচ মেথডে এক্সপেন্ডিচার মেথডে আমরা যদি জিডিপি হিসাব করি তাহলে একই হিসাব আসবে। এখন এর হিসাবটা কীরকম, এর একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাটার মিনিং জিজ্ঞাসা করা হয়, কোনটাকে কি বলে। জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম। খুব সহজ, এটা কি, সি মানে হচ্ছে কনজাপশান, অর্থাৎ আমরা কত খরচ করছি বেঁচে থাকার জন্য, ভোগ ব্যয়, কনজাপশান, অর্থাৎ যত রকমের আমরা ব্যয় করছি, কত রকমের আমরা বেঁচে থাকার জন্য খরচ করছি, সেটা প্রত্যেকে সেটা হচ্ছে সি, কনজাপশান, প্রাইভেট কনজাপশান, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির যে ব্যয় সেইটা, সেটা হচ্ছে সি। আইটা কি, আই হচ্ছে ইনভেস্টমেন্ট। দেখুন, ইনভেস্টমেন্ট আর কনজাপশান কিন্তু এক নয়, দুটোই ব্যয়, কিন্তু ইনভেস্টমেন্টটা আলাদা। ইনভেস্টমেন্ট কোথায় আলাদা, কনজাপশান মানে ধরুন কোনো একটা খাদ্যদ্রব্য আপনি কিনে আনছেন মার্কেট থেকে, খাদ্যদ্রব্য কিনে আনছেন, সেটা খেয়ে নিলেন, মিটে গেল ঝামেলা, সেটাতে আর কোনো কিছু নেই, এটা হচ্ছে কনজাপশান। আর ইনভেস্টমেন্ট মানে আপনি খরচ করে একটা দোকান তৈরি করছেন বা একটা কারখানা তৈরি করছেন, সেটাও খরচ, কিন্তু সেটা থেকে কি হবে, সেটা থেকে ভবিষ্যতে আয় আসবে। তো যেটা থেকে ভবিষ্যতে আয় আসছে সেটা কিন্তু ইনভেস্টমেন্ট। বা ধরুন আপনি কোনো একটা জায়গাতে ব্যাংকে আপনি ইনভেস্ট করলেন বা টাকা রাখলেন, সেটা বাবদ আপনি সুদ পাবেন, ভবিষ্যতে সেটা পাবেন, আপনার কাছে এখন সেটা খরচ মনে হচ্ছে কিন্তু সেটা পরে সেখান থেকে পাবেন। বা যে কোনো দ্রব্য কিনলেন, ধরুন অনেকে সোনা কিনে, অনেকে জমি কিনে রাখে, ভবিষ্যতে সেটা তার ইনভেস্টমেন্ট, ভবিষ্যতে সেটা থেকে তার আয় আসবে। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট। কনজাপশানে কিন্তু ভবিষ্যতে আয় থাকে না, সেই জন্য দুটোকে আলাদা করা হয়েছে, কনজাপশান আর ইনভেস্টমেন্ট। এইবার এই দুটো ছাড়াও গভর্নমেন্ট কনজাপশান এক্সপেন্ডিচার, সরকার কিছু ব্যয় করে, এই দুটো বাদ দিলেও সরকারি ব্যয়, সরকার যে ব্যয়গুলো করে, যত রকমের ব্যয় আছে, এই কনজাপশানেও করে, এক্সপেন্ডিচারেও করে সরকারি ব্যয়। যেমন সরকারটাকে রাখার জন্য, সরকার যারা চালাচ্ছে তাদেরকে তাদের স্যালারি দিতে হয়, যারা সরকারটা ধরে রেখেছে চালাচ্ছে, সেটা কিন্তু ফিরে আসে না, তো সেটাকে আমরা কনজাপশান, সরকারের কনজাপশান হিসেবে ধরতে পারি। আর এক্সপেন্ডিচার, এই যে ইনভেস্টমেন্ট, গভর্নমেন্ট এই কনজাপশানের মধ্যে এই কনজাপশান প্লাস ইনভেস্টমেন্ট দুটোই আসছে, এক্সপেন্ডিচারটা বড়ই, দুটোই এক্সপেন্ডিচার। ইনভেস্টমেন্ট, সরকারি ইনভেস্টমেন্ট হয় অনেক, সরকার রাস্তা তৈরি করে, রাস্তাঘাট তৈরি করাটা কিন্তু অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্ট। রাস্তাঘাট তৈরি যত দেখবেন, যত রাস্তা হবে, যেখানে যত বেশি রাস্তা তৈরি হবে সেখানকার অর্থনীতি তত ভালো হবে, এটা নিয়ম। সেটা রোড হোক, রোড কানেক্টিভিটি হোক, বা রেল কানেক্টিভিটি, যে কোনো কানেক্টিভিটি হোক না কেন, কানেক্টিভিটি বাড়া মানেই অর্থনীতি সেখানে বাড়বে, কারণ সময়ের সংক্ষেপ হয়, বাণিজ্য বাড়ে, যত রাস্তা তৈরি হবে তত বেশি বাণিজ্য বাড়বে সেখানে, বাণিজ্য বাড়া মানেই কিন্তু অর্থনীতি বাড়বে। ঠিক আছে, অর্থনীতিটা খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, যত বুঝতে পারবেন কোনো একটা জায়গাতে অর্থনীতি কী করে বাড়ে, অর্থনীতি বাড়ে কী করে, অর্থনীতি বাড়ে প্রোডাকশান বাড়লে, উৎপাদন বাড়লে, যত বেশি দ্রব্য বা সেবা উৎপাদিত হবে, যত বেশি কার্য উৎপাদিত হবে, তত বেশি অর্থনীতি বাড়বে। অর্থনীতি টাকাতে বাড়ে না, টাকা ইজ নাথিং,
মানে মুদ্রার কথা বলছি, মুদ্রা কিচ্ছু নয়। আজকে কোনো একটা জিনিসের দাম আছে 30 টাকা, কালকে সেটা 130 টাকা হয়ে যেতে পারে, তখন আপনার কাছে যে টাকাটা আছে তার মূল্য জিরো হবে, কিছু হবে না মূল্য। কিন্তু দ্রব্যের মূল্য সবসময় থাকে, দ্রব্য। তো এখানে এই ফ্যাক্টরগুলো খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, এবং যত বুঝতে পারবেন অর্থনীতির ভেতরে ঢুকলে এইগুলো কাজ করে বেশি করে। কোনো একটা দেশে উন্নতি হবে কি না হবে সেটা সাধারণ মানুষও বলে দিতে পারে যদি তারা অর্থনীতি বোঝে। সরকারের যে খরচ, সরকারি ব্যয়, এই ব্যয়টা ব্যাপকভাবে ইম্প্যাক্ট ফেলে আমাদের প্রত্যেকটা মানুষের ওপর। সরকার ঠিক কোথায় ব্যয় করছে, ব্যয়টা কি জলে যাচ্ছে, নাকি সেটা ভবিষ্যতে আয় তৈরি করার একটা জায়গা তৈরি হচ্ছে, এইটার উপর ডিপেন্ড করে কোনো একটা জায়গার ডেভেলপমেন্ট হবে কিনা। সরকারি ব্যয়টা এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কোনো একটা সরকারকে আনা হয় এই কারণে যে সেই সরকার কোথায় কোথায় ব্যয় করছে, অর্থনীতিটাকে কিভাবে চালিত করছে। এই যে নীতি, অর্থনীতিটা কে ঠিক করে? সরকার ঠিক করে। প্রত্যেকটা সরকারের দেখবেন আলাদা আলাদা নীতি থাকে, প্রত্যেকটা দলের আলাদা আলাদা নীতি থাকে, এবং কোন নীতিতে দেশের অর্থনীতি ভালো হবে সেটা কিন্তু সাধারণ মানুষ তখনই বুঝতে শিখবে যখন তার অর্থনীতি সম্পর্কে সাধারণ জ্ঞান থাকবে। তো এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সরকার কোন জায়গাতে ব্যয় করছে, সেখানে ভবিষ্যতে আয় আসবে কিনা, নাকি সেই সরকারি ব্যয়টা জলে যাচ্ছে। যাই হোক, তাহলে এই যে সরকার যে ব্যয়টা করছে সেটাকেও আমরা এক্সপেন্ডিচার মেথডে মধ্যে ধরে নিচ্ছি। তার সাথে এক্স মাইনাস এম, এক্স হচ্ছে ভ্যালু অফ এক্সপোর্ট ইম্পোর্ট। দেখুন, আমরা এই যে বাকি তিনটে খরচের কথা বলছিলাম, এ সব কটা দেশের মধ্যে হচ্ছে। কারোর ব্যয় কারোর আয়, যেটা বলছিলাম সব দেশের মধ্যে হিসেবে খাটে। কিন্তু আমরা যখন বিদেশের কথা চলে যাচ্ছি, কিছু ইম্পোর্ট এক্সপোর্ট করছি, তখন তো আর সেটা আমার ব্যয়টা আমার দেশে থাকছে না, সেটা অন্য দেশে চলে যাচ্ছে। আবার আমার আয়টা অন্য দেশ থেকে আমার কাছে আসছে, সেটা অন্য কারো কাছ থেকে আসছে না। সেই জন্য এই হিসাবটা আলাদা করে করতে হয় যে কতটা এক্সপোর্ট হলো আর কতটা ইম্পোর্ট হলো, আমরা সেটাকে প্লাস মাইনাস করে নিয়ে যেটা জিস্ট থাকে সেটা হচ্ছে আমাদের দেশের একটা আয়। যদি এটা নেগেটিভে হয় তাহলে সেটা ব্যয়, মানে আমরা যতটা না আমদানি করছি তার থেকে রপ্তানি কম করছি। রপ্তানি বেশি করলে তবে তো আয়টা বাড়বে, আর যদি আমদানি বেশি করে ফেলি তাহলে এটা মাইনাসে চলে যাবে। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটাই হয়, আমরা যত না বিদেশে রপ্তানি করি তার থেকে আমদানি বেশি করি, নেগেটিভে চলে যায়। আমাদের দেশের ক্ষেত্রে বলছি যে দেশে প্রোডাকশন অনেক বেশি হয়, প্রোডাকশন বাড়লে তবে তো বিদেশে রপ্তানি করতে পারবো। আমাদের যতটা প্রয়োজন তার সেটা মেটানোর পরে তো আমরা রপ্তানি কথা ভাববো। তাহলে আমাদের প্রোডাকশন অনেক বেশি না বাড়লে কি করে এটা বাড়তে পারে? তো এইগুলো হচ্ছে ফ্যাক্টর। এইটা হচ্ছে খরচ মেথডে জিডিপি হিসাব, খুব খুব সহজ হিসাব, খুব সাধারণ হিসাব। সাধারণ মানুষের প্রত্যেকের ব্যয় ধরে নেওয়া হলো, সাধারণ মানুষের প্রত্যেকের ইনভেস্টমেন্ট ধরে নেওয়া হলো, গভর্নমেন্টের ব্যয় গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট ধরে নেওয়া হলো, এবং আমদানি রপ্তানি প্লাসে থাকছে না মাইনাসে থাকছে সেটাকে হিসাব করে নেওয়া হলো। করে নিয়ে আমরা বলছি খরচ মেথডে জিডিপি হিসাব হচ্ছে। ওকে, তাহলে এই হচ্ছে জিডিপি হিসাবের মেথড। আমি রিয়েল নমিনাল আগে বলে দিয়েছি, ডেপ্রিসিয়েশনটাও বলেছি। যে কোনো দ্রব্য সেটা সময় তাকে তার একটা মেনটেনেন্স খরচ আছে, সেই মেনটেনেন্স খরচ বাবদ যখন জিএনপি থেকে ডেপ্রিসিয়েশন বাদ দেওয়া হচ্ছে তখন আমরা পাচ্ছি নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি। এই ফর্মুলাটা থেকে প্রশ্ন হয়। আচ্ছা, এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ওই যে ইনফ্লেশনের জন্য কতটা এক্সট্রা জিডিপি আসছে সেই হিসাবটা করার জন্য জিডিপি ডিফ্লেটার ব্যবহার করা হয়। নমিনাল জিডিপি যেটা মার্কেট প্রাইসে অ্যাট প্রেজেন্ট যেটা আসছে সেটা, আর রিয়েল জিডিপি যেটা বেস ইয়ার ধরে হিসাব করছি, সেই দুটোকে পাশাপাশি রেখে 100 দিয়ে গুণ করলে যেটা পাওয়া যাচ্ছে সেটাকে বলা হচ্ছে জিডিপি ডিফ্লেটর। অর্থাৎ এটা থেকে আমরা কি জানতে পারছি, মূল্যবৃদ্ধি কতটা হচ্ছে সেটা কিন্তু এই জিডিপি ডিফ্লেটর থেকে জানা যায়। কেন? কারণ এই নমিনাল জিডিপির মধ্যে কিন্তু মূল্যবৃদ্ধিটা লুকিয়ে আছে। আমরা যদি রিয়েল জিডিপির সাথে নমিনাল জিডিপি পাশাপাশি রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে মূল্যবৃদ্ধি কতটা হয়েছে, এবং সেটা থেকে 100 দিয়ে গুণ করলে কিন্তু আমরা এই মূল্যবৃদ্ধির অ্যাকচুয়াল পরিমাণটা আমরা বুঝতে পারবো। তাহলে জিডিপি ডিফ্লেটর থেকে আমরা অ্যাকচুয়ালি মূল্যবৃদ্ধি কতটা হয়েছে কোনো দ্রব্যের সেটা আমরা জানতে পারি, একটা দেশে কতটা মূল্যবৃদ্ধি হয়েছে। তো জিডিপি ডিফ্লেটর হচ্ছে এইটা।
এবার আমাদের কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশন, যাতে আমাদের জাতীয় আয় কে পরিমাপ করে, প্রথম কে করেছিল, যেগুলো ইনফরমেটিভ কোয়েশ্চেন হয় এখানে সেগুলো বলা রয়েছে। প্রথম আমাদের জাতীয় আয় পরিমাপের চেষ্টা করেছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি প্রথম এটা করেছিলেন। তার বই পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, এটা খুব বিখ্যাত একটা বই দাদাভাই নৌরোজির। কে লিখেছিলেন জিজ্ঞাসা করা হয়, হিস্ট্রিতে করা হয়, ইকোনমিতে করা হয়। মাথাপিছু আয় তিনি বার্ষিক 20 টাকা বের করেছিলেন। এর পরবর্তীকালে আরও অনেকে এর চেষ্টা করেছেন এবং ফাইনালি ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি করা হয় 1949-এ, স্বাধীনতার পর ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি করা হয়। সেই কমিটি থেকে একটা ইনস্টিটিউশন তৈরি করা হয়। এই কমিটি রেকমেন্ডেশন করে যে আমাদের একটা সংস্থা থাকা প্রয়োজন যারা এটা হিসাব করবে, কারণ এটা হিসাব তো একজনের কাজ নয়, কয়েকটা টিমেরও কাজ নয়, একটা পুরো সংস্থা থাকতে হবে যারা কিনা এই সারা দেশের জিডিপিটা হিসাব করে বের করবে, কারণ এটা খুব সহজ ব্যাপার নয়। তো সেই জন্য তখন সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন তৈরি করা হয়, সিএসও তৈরি করা হয়। এবং 1993-94 প্রথমে ছিল, তারপরে বর্তমানে এটা 2011-12 সালে বেসিয়ার ধরে এরা জিডিপি হিসাব করছে। তবে অ্যাট প্রেজেন্ট আমরা যদি একেবারে অ্যাট প্রেজেন্ট ধরি, সিএসও সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এবং ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, এই দুটো অফিসকে মার্জ করে দিয়ে এনএসও তৈরি করা হয়েছে, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস তৈরি করা হয়েছে। এরা বর্তমানে জিডিপি পরিমাপ করে। অ্যাকচুয়ালি সিএসও উড়ে যায়নি, সিএসও আছে, সিএসওই হিসাবটা করে, কিন্তু সিএসও এনএসওর আন্ডারে চলে এসেছে। অর্থাৎ আমরা যদি এখন বলি এনএসও জাতীয় আয় পরিমাপ করে, অপশানে যদি এনএসও থাকে তাহলে এনএসওতে টিক দিতে হবে, অপশানে যদি সিএসও থাকে তাহলে সিএসওতে দিতে হবে, কারণ সিএসওই সংস্থা যেটা এনএসওর আন্ডারে চলে এসেছে। অ্যাট প্রেজেন্ট আমরা সিএসও আর আলাদা করে বলছি না, ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন এই সংস্থাটাই এখন জিডিপি পরিমাপ করছে। আর ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন এটা খুব গুরুত্বপূর্ণ, এরা আমাদের দেশের দারিদ্র্য পরিমাপ করে। যাই হোক, দুটো সংস্থাকে এক জায়গায় এক ছাতার তলায় নিয়ে এসে এনএসও নাম দেওয়া হয়েছে, নামটা চেঞ্জ করা হয়েছে। তাহলে এই হচ্ছে আমাদের ওভারঅল পুরো বিষয়টা। ওকে, তাহলে প্রথমে আমরা জিডিপি জিনিসটা কি আলোচনা করলাম, জিডিপি, জিএনপি, এনএনপি আলোচনা করলাম, রিয়েল জিডিপি কেন, নমিনাল জিডিপি কেন, পরিমাপের পদ্ধতিগুলো, তো এই সমস্ত বিষয় আমরা আলোচনা করলাম। আশা করছি একটা ধারণা তৈরি করা গেছে। এটা যদি প্রথমবার আপনি এটা পড়ে থাকেন, জেনে থাকেন, তাহলে অবশ্যই প্রথম থেকে আরেকবার দেখে নেবেন, তাহলে দেখবেন প্রত্যেকটা টপিক খুব ভালো করে তৈরি হয়ে গেছে। আর ভুলবেন না, অর্থনীতির একটা সুবিধা আছে, ইতিহাসের অনেক সাল মনে রাখতে হয়, ভূগোলে অনেক অ্যাকচুয়াল ইনফরমেশন মনে রাখতে হয়, অনেক সমস্যা আছে, কিন্তু অর্থনীতি যদি একবার বুঝতে পারেন সেটা কিন্তু দ্বিতীয়বার আপনাকে ঘুরে দেখতে হবে না। শুধুমাত্র ফ্যাকচুয়াল ইনফরমেশনগুলো একটু রিভিশন দিতে হয়, বাকি পুরোটা খুব ইজি। একদম যদি বুঝতে পেরে যান ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, এবং দ্বিতীয়বার ভুলবেন না, এই সুবিধাটা অর্থনীতিতে আছে। তো যতগুলো টার্ম আছে, অর্থনীতির অ্যাপ্রোচটা হচ্ছে এটা, যতগুলো টার্ম আছে খুব ভালো করে পড়বেন, এবং প্রত্যেকটা দেখবেন নিউজ পেপারে, বাংলা নিউজ পেপারেও অর্থনীতির একটা পেজ থাকে, সেই পেজটা ভালো করে পড়বেন। অর্থনীতির ওপর কিছু আর্টিকেল থাকে, নিউজ থাকে, সেইগুলো পড়বেন, দেখবেন অনেক ধারণা স্বচ্ছ হবে, এই ব্যাপারগুলো অনেক বেশি বুঝতে পারবেন। জিডিপি নিয়ে আলোচনা প্রায়শই থাকে, জিডিপি ফোরকাস্টিং করা হয়, আমাদের দেশে জিডিপি কতটা বাড়তে পারে, এবং প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা। এই যে প্রাইমারি সেক্টর, কৃষি, বন, প্রাথমিক ক্ষেত্র, যেগুলো সরাসরি প্রকৃতির সাথে যুক্ত, গৌণ ক্ষেত্র, সেকেন্ডারি যেটা কনস্ট্রাকচার, ম্যানুফ্যাকচার, যেটা উৎপাদনের ক্ষেত্রে, অর্থাৎ কলকারখানা, গুডস, দ্রব্য যেখানে তৈরি হয়, আর হচ্ছে টার্সিয়ারি মানে যত রকমের বাণিজ্য পরিষেবা, সেটা এই তিনটে সেক্টর আলাদা আলাদা করে জিডিপি হিসেব করা হয়। এবং দেখা যাবে আমাদের যে টার্সিয়ারি সেক্টর আছে, টার্সিয়ারি সেক্টর থেকে সবচেয়ে বেশি জিডিপি আসে, অর্থাৎ আমরা পরিষেবা, ভারতে পরিষেবা প্রচুর পরিমাণে উৎপাদন হয়। টার্সিয়ারি সেক্টর বিশেষ করে দেখবেন টাটা যেটা ইনফোসিস, টাটা, এই যে কোম্পানিগুলো আছে, এখানে যে সফটওয়্যার পরিষেবা দেওয়া হয়, সারা বিশ্ব এই সফটওয়্যার পরিষেবা এখান থেকে নেয়। টিসিএস, টাটা কনসালটেন্সি সার্ভিস, এবং ইনফোসিস, উইপ্রো, এরকম কিছু কোম্পানি আছে। বেসিক্যালি এরা আমাদের দেশের অর্থনীতিটাকে ধরে রেখেছে বলা যায়। আমাদের প্রোডাকশান খুব ভালো হয় না, মানে কৃষিক্ষেত্রে প্রোডাকশান বেড়েছে এটা ঠিকই, কিন্তু শিল্পক্ষেত্রে আমাদের প্রোডাকশান সেই অর্থে খুব একটা ভালো নয়। যদি হতো তাহলে আমাদের ঘুরে দাঁড়াতে হতো না, কিন্তু সেটার উপর খুব একটা জোর দেওয়া হয় না। যে কোনো সরকারের পলিসির মধ্যে অনেক খামতি আছে। যদি আমাদের দেশে প্রোডাকশান, ম্যানুফ্যাকচারিং, এখন আমরা দেখতে পাচ্ছি কিছু জায়গাতে মেক ইন ইন্ডিয়া এই সমস্ত আসছে, কিন্তু তবুও সেই অর্থে আমাদের দেশে কিন্তু প্রোডাকশান হয় না। সম্ভাবনা আছে প্রচুর পরিমাণে, কিন্তু প্রোডাকশান হয় না।
একমাত্র পশ্চিমে গুজরাট মহারাষ্ট্রতে গেলে কিছু দেখা যাবে প্রোডাকশন আছে, বাকি সারা দেশে কোথাও সেই অর্থে প্রোডাকশন সম্ভাবনা যতটা আছে তার সেই মতো হয় না। আমাদের পূর্ব দিকে ছত্তিশগড়ে ছোটনাগপুর প্লেটো আছে, খনিজ ভাণ্ডার, অথচ তার আশপাশে প্রচুর শিল্প হওয়ার কথা, প্রচুর, মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড এইসব জায়গাতে শিল্পে ভরে যাওয়ার কথা, কিন্তু শিল্প এখানে হয়নি, কারণ সরকারি পলিসি। যদি হতো তাহলে আমাদেরকে ঘুরে থাকাতে হতো না, জিডিপি আমাদের অনেক আগে অনেক বেশি জিডিপি আমাদের হতো, কিন্তু সেটা হয়নি। একমাত্র আমাদের অ্যাট প্রেজেন্ট যদি বলি জিডিপি সেক্টর ধরে আছে একমাত্র, সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। বাণিজ্য পরিষেবা, বাণিজ্য আমরা খুব বেশি করতে পারি না, কারণ প্রোডাকশন না হলে বাণিজ্য কী দিয়ে করব আমরা। সেই জন্য সফটওয়্যার যেটা প্রোডাকশন হয়, মানে সার্ভিস, যেটা সার্ভিস সেক্টরে, ওই জায়গাটার জন্যে কিন্তু ভারতে অনেকটা জিডিপি ওইখান থেকে আসে। একটু স্টাডি করে দেখলে বুঝতে পারবেন। তাহলে এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। এবার সরকারি পলিসি এমন হওয়া উচিত এই প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি সেক্টরগুলো আরও বেশি বেটার হতে পারে, আরও বেশি ভালো হতে পারে, আরও বেশি উৎপাদন এখানে বাড়তে পারে। কিন্তু সরকার কি করে, বেসিক নিডস ফুলফিল করার জন্য প্রতিশ্রুতি দেয় ভোট এলে, খাদ্য, বস্ত্র, বাসস্থানের সংস্থান করতে করতেই সরকারের কোষাগার ফাঁকা হয়ে যায়, সরকারের প্রতিশ্রুতি শেষ হয়ে যায়। খাদ্য, বস্ত্র, বাসস্থান আমরা এখনও কিন্তু সেই প্রাইমারি যে নিড সেইটার উপরে এখনও আমরা আছি। এতটাই দুর্ভাগ্যজনক পরিস্থিতি, এর বাইরে বেরোনো যায়নি এখনও। শিক্ষা, স্বাস্থ্য তো তারপরে আসে, কিন্তু তাও সেই জায়গাতেও অতটা নেই। সেই বেসিক নিডস ফুলফিল কে করছে, কে কত রেশন দিচ্ছে, কে কত কি বাসস্থান দিচ্ছে, এই দিচ্ছে, এখনও পর্যন্ত আমাদের দেশ সেই জায়গাতে পড়ে আছে। তো সেখান থেকে বেরিয়ে এসে যতদিন না আমরা এইসব জায়গাতে টার্গেট করতে পারবো, ততদিন কিন্তু আমাদের দেশের সেই অর্থে জিডিপি বাড়বে না। এবং জিডিপি বাড়াটা বুঝতে পারছেন, প্রোডাকশান বাড়াতে হবে। প্রোডাকশান, টোটাল প্রোডাকশান কত হচ্ছে, বিভিন্ন জায়গাতে নানা রকম প্রোডাকশান ইউনিট থাকতে হবে। যত বেশি প্রোডাকশান হবে তত একটা দেশ এগিয়ে যাবে। এবং প্রোডাকশানটা শুধু শুধু করলে হয় না, সেটা তার চাহিদাও তৈরি করতে হয়। এটা ভাইস ভার্সা ব্যাপার রয়েছে, চাহিদা তৈরি করা, মানুষের মধ্যে চাহিদা কখন তৈরি হবে, সেই মানুষটাকেও ইনকাম করতে হবে, তবে তার চাহিদা তো এক্সট্রা আসবে, তার কাছে কিছু অর্থ থাকলে তবে তো তার চাহিদা আসবে, তারও প্রোডাকশান হবে। তো এই যে দুটো, উভয় দিকের দুটো সমস্যা, এই সমস্যা যদি সমাধান করা যায় তাহলে কিন্তু একটা দেশ খুব ভালোভাবে, খুব ফাস্ট গ্রো করতে পারে। এবং ভারতের সেই ক্যাপাসিটি আছে। ভারতের প্রকৃতি, এত নদী, এত প্রাকৃতিক অনুকূল অবস্থা, সমভূমি, যথেষ্ট পরিমাণে মিনারেল, এগুলো আছে, কিন্তু সেই অর্থে প্রোডাকশান ভারতে হয় না। তো যাই হোক, এইগুলো বেসিক জিনিস, এগুলো একটু ভাববেন, প্রত্যেকটা টপিক বাস্তবের সাথে জড়িত, একটু রিলেট করবেন, তাহলে দেখবেন অর্থনীতিটা খুব সহজে বুঝতে পারছেন। ওকে, প্রত্যেকটা সাবজেক্টেরই এরকম একটা অ্যাপ্রোচ থাকতে হয়, একটু ভাবতে হয়, তাহলে দেখবেন ব্যাপারগুলো অনেক বেশি ইজি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। ওকে, বেশ, ঠিক আছে, তাহলে আজ ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।